টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমরা মূলত বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো। সময় পেলে নিশ্চয়ই আমেরিকার নির্বাচন এবং যে প্রচার অভিযান চলছে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির পক্ষ থেকে, এবং শীর্ষ দুই যে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস, তাদের প্রচারণা এবং তাদের যে রানিং মেট তারাও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, সেটি নিয়েও আমরা কথা বলবো। শুরু করব বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশে 15ই অগাস্ট এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে 15ই অগাস্ট একটি কলঙ্কিত ইতিহাস। এদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যে সরকারটি কয়েকদিন আগে গণ আন্দোলনের মুখে বিদায় নিয়েছে, তারা এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটিও ঘোষণা করেছিল, এবং গত 15-16 বছর ধরে আমরা এটি রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, দলীয়ভাবে তো বটেই পালন করতে দেখেছি। এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে এই 15ই অগাস্টের বাস্তবতা কেমন সেটা আমরা কম বেশি জানি। এই দিবসটি আওয়ামী লীগ বা তার সমর্থক যেসব সংগঠন আছে বা অন্যান্য শ্রেণী পেশার মানুষের, তারা সেভাবে কোনো তৎপরতা দেখাচ্ছে না। আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে, যেমন ঢাকা মহানগর আওয়ামী লীগ বলেছে তারা কালকে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শ্রদ্ধা জানাবে এবং দিনটি পালন করবে। কিন্তু মধ্যরাত থেকে আমরা দেখছি যে ধানমন্ডি 32 নম্বরের বাইরে অনেক মানুষ জড়ো হয়েছে, তাদের অনেকের হাতে লাঠি আছে, তারা সেখানে কাউকে জড়ো হতে দেবে না। এর আগে আরেকটি আহ্বান আমরা শুনেছিলাম সারা দেশ থেকে ঢাকায় আসার জন্য, কর্মসূচি পালন করার জন্য ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছিল। সেটি প্রতিহত করারও পাল্টা ঘোষণা দেওয়া হচ্ছে। এক কথায় যদি বলি যে 15ই অগাস্টের এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেই চিরাচরিত যেই বাস্তবতা আমরা দেখে এসেছি গত 16 বছর, সেটি নেই। একরকমের উত্তেজনা, শঙ্কা মানুষের মধ্যে আছে। এরই মধ্যে 32 নম্বরে কিছু মানুষ শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে বাধার মুখে পড়েছেন। মধ্যরাত থেকে সেখানে আরেক পক্ষ অবস্থান নিয়েছে, এবং ঢাকার বাইরে থেকে আসবে বা ঢাকা থেকে কিছু মানুষ তৎপর হবে, এই সব কিছু মিলে একটা শঙ্কা দেখা দিয়েছে। আর আমেরিকার রাজনীতির কথা আমরা বললাম যে দুপক্ষের প্রচারণা চলছে ব্যাপকভাবে। কামালা হ্যারিস যথেষ্ট এগিয়ে যাচ্ছে নানান জরিপে এবং বিভিন্ন জায়গায় বক্তব্যে, গণমাধ্যমের বিশ্লেষণে ট্রাম্পকে তিনি অনেকটাই পিছনে ফেলেছেন। ডোনাল্ড ট্রাম্প যেসব কথা আগে বলতেন না, যেসব দাবি দেওয়া সাধারণ মানুষের পক্ষে, সেগুলো ইদানিং বলছেন। হয়তো তার অবস্থানে পরিবর্তন ঘটেছে। এই দুটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। এছাড়াও আমাদের সাথে আছেন প্রযুক্তি এবং রাজনীতি বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাকিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার প্রশ্নটি খুবই ছোট। সেটি হচ্ছে যে 15ই অগাস্টের যে ইতিহাস, যে তাৎপর্য এবং এটি যেভাবে পালিত হয়েছে এত বছর, এখনকার যে বাস্তবতার কথা বললাম, তাতে করে 75-এর পরে বঙ্গবন্ধুর বিপরীতে যেই রাজনীতি আমরা দেখেছি বা সেই ইতিহাসকে যেভাবে এক কথা যদি বলি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে গত 16 বছরের যে স্বৈরশাসন, তার বিরুদ্ধে মানুষের যেই মনোভাব এবং যে আন্দোলনের মাধ্যমে সেই রেজিম চেঞ্জ করা হয়েছে, আমল পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাতে করে ওই পরাজিত শক্তির প্রতি মানুষের বা আন্দোলনকারীদের এক ধরনের ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ সেগুলো আছে। তারই কি শিকার হচ্ছে এই 15ই অগাস্টের ইতিহাস, নাকি আবারও সেই 75 পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং টানা 21 বছর একরকম নিষিদ্ধই ছিল বলা যায়, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? ধন্যবাদ নাজল ভাই। শুরুতেই আমি যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিশু জুলাই মাসের শুরু থেকে স্বৈরাচার সরকারের পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনীর গুলিতে নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি। আমি আপনার প্রশ্নের উত্তর খুব সুন্দর করে ডক্টর আসিফ নজরুল, যিনি একজন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি খুব সুন্দর করে কিন্তু উত্তরটা দিয়েছেন এক কথায়, যে আমাদের সামনে তাজা লাশের স্মৃতি এখনো বিদ্যমান, তাজা লাশের গন্ধ আমাদের সামনে এখনো বিদ্যমান। আমরা সেই লাশের প্রতি সম্মান না করে 50 বছর আগের একটা ঘটনা নিয়ে যদি আমরা বসে থাকি, এটা এই লাশের প্রতি অবিচার করা হবে। 5ই অগাস্ট যে ঘটনা ঘটেছে, এটা
শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান বললে এটাকে এই আন্দোলনকে ছোট করা হবে। আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখেছি, 69-এ গণ অভ্যুত্থান ছিল। আমরা যখন একেবারেই ছাত্র ছিলাম, আমি ক্লাস 8-এর স্টুডেন্ট ছিলাম যখন 90 সালে এরশাদ বিরোধী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেটা ছিল একটা গণ অভ্যুত্থান। এরপরে 95-96-তে কেয়ারটেকার সরকারের পক্ষে যে আন্দোলন ছিল, সেটার জন্য তৎকালীন বিএনপি সরকার বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা সংবিধানে অন্তর্ভুক্ত করার। এটা ছিল একটা গণ আন্দোলন, এখানে কোনো অভ্যুত্থান হয়নি, কিন্তু গণ আন্দোলনের মুখে দাবি মেনে নিয়েছিল। সো আমরা গণ আন্দোলন দেখেছি, আমরা গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু 2024 সালে যেটা ঘটেছে এটা সত্যিকারের একটা বিপ্লব। গত 15 বছর ধরে 2008-এ ক্ষমতায় আসার পর থেকে শুরু করে একের পর এক অবিচার, হত্যা, দুর্নীতি, অর্থ পাচার থেকে শুরু করে হেন কোনো অন্যায় নেই যেটা আওয়ামী লীগ সরকার করেনি, এবং এটার বহিঃপ্রকাশ ঘটেছে সর্বস্তরের জনসাধারণের। ইভেন যারা একেবারে আওয়ামী লীগের স্টাঞ্চ সাপোর্টার ছিলেন, আওয়ামী লীগের পক্ষে জীবনে কোনোদিন আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেয়নি, এরকম মানুষকেও আমরা দেখেছি 2024 সালে রাস্তায় এসে আন্দোলন করেছে। নাজমুল ভাই, আপনি সাক্ষী দেবেন, আমি আপনাদের এই অনুষ্ঠানে সেই ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনের সময় থেকে 2016 সাল থেকে আমি আসছি। আপনারা কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলতে সাহস পেতেন না, কারণ আপনাদের TBN 24-এর বাংলাদেশে যে অফিস আছে সেখানে আপনারা আক্রমণের শিকার হবেন, আপনারা কোনো অসুবিধায় পড়বেন। এটা কিন্তু আপনি সাক্ষ্য দেবেন যে সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতে সাহস পেতেন না। বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা, এই এডিটোরিয়াল বোর্ড থেকে শুরু করে সবাই শেখ হাসিনার পদলেহন করেছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে আমার ছোট দুজন ভাই, একজন ছোট ভাই, একজন বড় ভাই, ব্যারিস্টার আহমেদ বিন কাসেম, কি তার অপরাধ ছিল? 2016 সালে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল, তার ছোট সন্তানের বয়স ছিল 3 মাস তখন, আজকে তার বয়স 9 বছর। তাকে বাসার থেকে তুলে নেওয়া হয়েছিল, আপনি যদি তাকে পছন্দ না করেন তাকে মেরে ফেলেন, তার লাশ পাওয়া যাবে, একটা ক্লোজার আসবে, কিন্তু তার পরিবার, আমরা সবাই 8 বছর ধরে জানতাম না যে সে মরে গিয়েছে না বেঁচে গিয়েছে, তাকে আমরা ফেরত পেয়েছি এই স্বৈরাচারের পতনের পরে। কি অপরাধ করেছিল আরমান বিন কাসেম? সভ্য দুনিয়াতে এটা বিরল যে একজন ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়া হবে, তার হদিস কেউ জানবে না, তাকে আয়না ঘরে রাখা হয়েছিল। 8 বছর ধরে সে দুনিয়ার আলো দেখেনি, অসুস্থ হয়ে গিয়েছে, তার ওজন, সে মোটাসোটা ছিল, 220 পাউন্ড ছিল তার ওজন, এখন এসেছে 100 পাউন্ডের মতো ওজন নিয়ে। ডেকোরেটেড আর্মি অফিসিয়াল ব্রিগেডিয়ার জেনারেল আজমি, কি তার অপরাধ ছিল? তাকে 2016 সালে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সে জীবিত না মৃত আমরা কেউ জানতাম না, তাকেও আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে অসুস্থ অবস্থায়, সে দুনিয়ার আলো দেখেনি। এরকম হাজার হাজার লোককে নির্যাতন করা হয়েছে, এবং এই নির্যাতনের শিকার বাংলাদেশের অধিকাংশ পরিবার, এবং এই পরিবার এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এবং এই বিপ্লব সফল হওয়ার পরে আমরা দেখেছি যে আমাদের হিন্দু ভাই বোনদের বাসায় আওয়ামী লীগের সমর্থকদের আক্রমণ, এবং বিদেশে স্পেশালি ভারতের মিডিয়াতে এটা অপপ্রচার করা, এই আন্দোলনকে নস্যাৎ, এই বিপ্লবের ফসলকে নস্যাৎ করার জন্য, যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আছে, কিন্তু এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য কিছু ব্যক্তি এই 15ই আগস্টে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে, আমরা সবাই সেটা জানি। সুতরাং এই শেখ মুজিবুর রহমানের প্রতি যদি আপনার সম্মান থাকে, আপনি ব্যক্তিগতভাবে তার পরিবারের শোক পালন করেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে গত 15 বছর যে অত্যাচার করা হয়েছে, যে দুর্নীতি করা হয়েছে, এটা মানুষ ভুলে যায়নি। সুতরাং এখানে এটা মানুষের ইমোশনের একটা জায়গা। বিপ্লব কেবল হয়েছে, ঘা এখনো শুকায়নি, রক্ত এখনো তাজা। এই অবস্থায়
এই হঠকারী স্বৈরাচার তার সমস্ত কাজের যে এক্সকিউজ শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশে আপনি অবশ্যই শেখ মুজিবের অবদান রাজনীতিতে, বাংলাদেশের স্বাধীনতাতে সবাই স্বীকার করবে, কিন্তু এটাকে আর্টিফিশিয়ালি একেবারে হলিনেসের পর্যায়ে যদি আপনি নিয়ে যেতে চান, বাংলাদেশের সবকিছু কেন শেখ মুজিবের নামে রাখতে হবে, সমস্ত মুদ্রাতে শেখ মুজিবের ছবি কেন থাকতে হবে? সুতরাং আপনি একটা ভালো জিনিসকে কচলিয়ে কচলিয়ে এমন তিতা করেছেন যে এই প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের এই স্বৈরাচারী রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এবং এই রাজনীতির যে প্রবর্তক তাকেও এটার সাথে একই আসনে নিয়ে এসেছে। সুতরাং এই পর্যায়ে এই হঠকারী শোক দিবস পালনের কোনো সুযোগ এখানে নেই। আপনি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ, শেখ মুজিবুর রহমানের সম্মান আপনি সমুন্নত করতে চান, তাহলে পরে এটা এইভাবে আপনি করতে পারেন যে এই 15 বছরে যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের সম্মুখে আনার কাজে সহযোগিতা করেন, তখনই আপনি শেখ মুজিবের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। কোনো দিবস করে শ্রদ্ধা জানানো যাবে না। জি, ডক্টর নকিবুর রহমান, আপনি ঠিকই বলেছেন যে এই 16 বছরের যে অন্যায়, অপরাধ, দুঃশাসন, হত্যা, নির্যাতন, মানবতা বিরোধী অসংখ্য কাজ, দুর্নীতির কোনো শেষ নাই, এগুলোর বিচারের কথাই অন্তর্বর্তী সরকার বলছে এবং তারা সেই উদ্যোগ নিচ্ছে। এটা সারা দেশের মানুষের, সারা বিশ্বের মানুষের প্রত্যাশা, যারা প্রবাসে আছে বাংলাদেশের মানুষ তাদেরও প্রত্যাশা। কিন্তু যেটি আপনি বলছিলেন যে 15 আগস্টকে ধরে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের চেষ্টা করছে, সেটি নিয়েও কথা হচ্ছে এবং সেখানে ভারতেরও ইন্ধন আছে, এটাও মোটামুটি সত্যি। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার যে অন্যায় অপরাধ করেছে তার জন্য কি মানে ইতিহাস অস্বীকার করার সুযোগ আছে? আমি বলছি 15 আগস্টের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, শেখ হাসিনার অপরাধে বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা, এটা যৌক্তিক কিনা? না, শেখ মুজিবের প্রতি অশ্রদ্ধার বিষয়টা এখানে আসছে না। শেখ মুজিবের মৃত্যু দিবসকে আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে পালন করুক, কিন্তু এটার সাথে জাতীয় জীবনের কোনো সম্পর্ক নেই। এবং শেখ মুজিবের ইতিহাসকে আওয়ামী লীগই ভুলণ্ঠিত করেছে, শেখ মুজিবের সম্মানকে আওয়ামী লীগ ভুলণ্ঠিত করেছে। এটাকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানের যতটুকু সম্মান ততটুকু যদি আওয়ামী লীগ দেওয়ার চেষ্টা করত, তার আদর্শের প্রতি সম্মান রেখে লুটপাট এবং অন্য অন্য স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতো, তাহলে পরে আজকে ইতিহাস ভিন্ন হতো। মানে বাড়াবাড়ি করার, অতিরিক্ত করার এবং অতি মানবে পরিণত করার যে চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে, তার প্রতিক্রিয়া দেখছেন আপনি এরকম? অবশ্যই। কিরকম পাগলামি যে শেখ মুজিবের প্রত্যাবর্তন দিবসে হলোগ্রাফ, মানে এয়ারপ্লেনের মধ্যে একটা হলোগ্রাফ দিয়ে শেখ মুজিবকে দুনিয়ায় নিয়ে আসার একটা চেষ্টা, মানে ইট ইজ ডেসপিকেবল যে কাজগুলা করেছে আওয়ামী লীগ। এবং এটার ফল তাদের হচ্ছে যে তারা এই পরিমাণ ঘৃণিত, যে আপনারা দেখেছেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হক নদীপথে পালাতে গিয়ে ধরা পড়েছে। জনসম্মুখে আসার সাহস পাবে না। জি, আমরা তাদের প্রতিষ্ঠাতার এটা আওয়ামী লীগের, শেখ মুজিব এখন বিলং করে আওয়ামী লীগের। শেখ মুজিব বাংলাদেশের জনগণ শেখ মুজিবকে ওন এখন করে না এই মুহূর্তে। মানে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে ওন না করার কারণ আপনি বলছেন যে শেখ মুজিবকে আওয়ামী লীগ দখল করে ফেলেছে, কিন্তু শেখ মুজিবকে কোনো দলীয় হওয়া উচিত ছিল নাকি জাতীয় হওয়া উচিত ছিল? শেখ মুজিবকে আওয়ামী লীগ তার সম্মানটা ভুলণ্ঠিত করেছে। শেখ মুজিবের যে জায়গা ইতিহাসে, সেই জায়গাতে না রাখার পেছনে আওয়ামী লীগের বাড়াবাড়ি দায়ী, এবং এজন্যই আওয়ামী লীগকেই এর জবাব দিতে হবে, এর জবাব অন্য কেউ দিতে পারবে না। নিশ্চয়ই। আমি আপনার কাছে ফিরবো আবার। আমি আশাদান আপনার কাছে আসতে চাই। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়ে গেল, সেখানে অসংখ্য মানুষ মারা গেছে, আমরা সঠিক সংখ্যা এখনও জানি না, 400-500 থেকে শুরু করে 1000 পর্যন্ত বলা হচ্ছে, যদিও এই ক্ষমতাচ্যুত সরকারটি সেই সংখ্যাটাও স্বীকার করতো না, তারা সদেরেকের একটা হিসাব দিয়েছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে বলেছেন যে বাংলাদেশে যে আইনটি আছে 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, যে আইনে আপনার ট্রাইব্যুনাল গঠন করে এই 1 থেকে 5 জুলাই এই সময়ের যে হত্যাকাণ্ড, একরকমের হত্যাযোগ্য গণহত্যা,
তার বিচার করা হবে এবং এখানে কেউ ছাড় পাবেন না। সর্বোচ্চ পর্যায়ে বলতে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে সবাইকে এই বিচারের আওতায় আনা হবে। এই বিচার কতটা হতে পারে, হওয়া সম্ভব, হলে পরে তাদের সাজা দেওয়া এবং সেই সাজা কার্যকর করা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সামনে অনেক কাজ, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা থেকে শুরু করে অর্থনীতিকে একটা মানে ভালো জায়গায় নিয়ে আসা থেকে শুরু করে এই 16 বছরের অন্যায়কারীদের বিচার করা এবং সব কিছু স্বাভাবিক করে এনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনা অনেক চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে এই বিচার ব্যাপারে আপনি কতটা আশাবাদী, যার শেষ পর্যন্ত সত্যিকার অপরাধী যারা তারা শাস্তি পাবে, সে যেই হোক, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে পুলিশের একজন কনস্টেবল, এই সবার হত্যার বিচার নিশ্চয়ই প্রত্যেকে চায়, আপনিও চান, সারা বিশ্ব চায়। এটা বাস্তবে যেসব এজেন্ডা এবং কাজ, যে দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার হাতে তুলে নিয়েছেন, সেখানে কতটা হওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। এবং আজকে প্রথমেই আলোচনায় যাবার আগেই আমি আমাদের যারা এই জুলাই মাসে এই আন্দোলনে আমাদের ছাত্ররা যারা সবচেয়ে প্রেশাস আমি বলবো আমাদের জাতির জন্য, যাদের প্রাণ দিয়েছে, তাদের সকলের জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের পরিবারের জন্য আমাদের কি বলবো সমবেদনা সাথে আছি আমরা। আর সেই সাথে অবশ্যই 15ই আগস্টেও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি একটা কথা বলতে চাই যে আমরা আজকে এখানে বসে, আমরা যারা প্রবাসে, এবং আমি এবং ডক্টর নকিবুর রহমান দুজনেই আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে বেড়ে উঠেছি বাংলাদেশে, যে সময়টুকু আমরা ছিলাম। তো আমাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা স্বাধীনতার ইতিহাস একভাবে এসছে, এবং আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এই আলোচনায় কোনো দলীয় দিক যদি না দেখি, এই আন্দোলন এবং যে অভ্যুত্থান ঘটেছে, যে বিপ্লব হয়েছে, সেটা যেমন সত্যি এবং এটা 16 বছরের অরাজকতার জন্য, স্বৈর শাসনের জন্য দেশের যে অপব্যবস্থা চলেছে সেটার প্রতিবাদ হিসেবে এসছে, এটা যেমন আমাদের অস্বীকার করবার কোনো ক্ষমতা নেই, তেমনিভাবে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে পারি না। আর সেখানে যিনি যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন, যার নেতৃত্বের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটাও আমরা অস্বীকার করতে পারি না। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে দলীয়করণ করা হয়েছে এবং তাকে ক্যাপিটালাইজ করে একটি দল কিভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, সেটার বিচারের জন্যই কিন্তু আজকে এই সিচুয়েশনটি তৈরি হয়েছে, যেখানে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, যেখানে আজকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। তো এটা আমরা আমাদের যদি স্বাধীনতার পরের সময়টাকে দেখি, 15 বছর 16 বছর আপনি এক একটি দল যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, রাজনৈতিক বিশ্লেষণে আপনি দেখবেন যে কেউই কিন্তু সাধারণ জনগণের উপর কোনো জাস্টিস করেনি। এবং আজকে যে আমাদের মধ্যে যে এই যে ক্ষোভ, এটা দুপক্ষের মধ্যেই হচ্ছে কাজ। আজকে যদি আমরা সংবেদনশীলতার পরিচয় দিতে পারতাম, তাহলে যেটা ডক্টর নকিবুর রহমান বলছেন যে আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি যে ঠিক আছে, আমার সাথে একজন অন্যায় করেছে, আমি পাল্টা জবাব না দেব না এখন, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না। কারণ এই প্রতিহিংসা, দুঃখ, ক্ষোভ, প্রত্যেকের ব্যক্তিগত জায়গাতে অনেক কষ্ট আছে দুদিক থেকেই। যারা যখন যেভাবে অত্যাচারিত হয়েছে তারা সেটাকে সেভাবেই আউটবার্স করছে কিংবা করছে। এখন জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না সেটা দেশের জনগণ এবং সময় সেটাকে নির্ধারণ করে। আমরা এর আগেও দেখেছি, একবার চলে গেছে, আবার অন্য দল আসলে সেটাকে আবার টার্ন ব্যাক করিয়েছে। এটা বারবারই হচ্ছে, এটার কোনো অ্যাবসলিউট কোনো অ্যান্সার নেই। কিন্তু প্রত্যেকেই তার ওপিনিয়ন দেবার স্বাধীনতা রাখতে পারে, সেটা শ্রদ্ধা জানাবার ব্যাপারটা আমি মনে করি সেভাবেই দেখা উচিত। এবং জাতির পিতাকে কোনো দলের সম্পত্তি হিসেবে দেখার কোনোই সুযোগ নেই, সেটাই আমাদের মনোবৃত্তি হওয়া উচিত। এবার আপনি যে প্রশ্নটির পরে এনেছেন, যেহেতু আপনি এই বিষয়টা অবতারণা করেছেন, এখানে আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। সেটি হচ্ছে আপনার বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, তার দীর্ঘ লড়াই সংগ্রাম এবং বাংলাদেশ স্বাধীন করার এই যে ইতিহাস, এটা তো পাল্টানোর সুযোগ নাই, কিন্তু 75-এ একবার পাল্টানোর চেষ্টা করা হয়েছে, দীর্ঘ 21 বছরের বাস্তবতা আমরা জানি। এখন আবার আওয়ামী লীগের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, আরও যা যা কিছু অন্যায় অপরাধ তারা করেছে, তার জন্য নিশ্চয়ই মানুষ তাদের বিচার চায় এবং সেটা সুবিচারের চেষ্টাই করা হচ্ছে এবং আমরা আশা করছি সেটা হবে। কিন্তু আপনি
15ই আগস্ট নিয়ে যেহেতু আলোচনাটা শুরু করেছি, তার জন্য আপনি মুক্তিযুদ্ধের মহানায়ক, 75-এর নির্মম ইতিহাস, এগুলোকে আপনি কলঙ্কিত করবেন, পাল্টে দেবেন, অস্বীকার করবেন এবং মানুষের সেন্টিমেন্টকে এমনভাবে জাগিয়ে তুলবেন যাতে ওই ইতিহাসটাই আবার পাল্টে যায়, এরকম একটা চেষ্টাও তো অনেকের কথাবার্তায়, আচরণে আমরা দেখি। আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, সারা বিশ্বেই এ ধরনের ঘটনা কিন্তু প্রথম ঘটেনি। আমাদের পুরো ভারত উপমহাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে আমাদের বহু শাসন চলেছে, বহু যুগ যুগ ধরে বিভিন্ন শাসন হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমি মনে করি যে আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, এটাকে আপনি ডার্ক হিস্ট্রি বলবেন, যেভাবে যে আখ্যায়িত করুক, এটা কিন্তু থাকবে। আপনি আজকে জাদুঘর পুড়িয়ে দিলেও থাকবে, শেখ মুজিবকে আপনি শ্রদ্ধা জানান না জানান, জাতির পিতা, সেটা আপনি ভুলবেন না। তো এটা ওই কনফ্লিক্টের মধ্যে আমার মনে হয় না এত সহজে মানুষের ইতিহাস, কারণ আমরা সারা বিশ্বে যখন পরিক্রমণ করি আমরা কি করি, প্রত্যেক দেশেরই ইতিহাসের গুড সাইড ব্যাড সাইড, কখন কোনটাকে মুছে দেবার চেষ্টা করা হচ্ছে, কোনটা ছিল, সেভাবে এই গত 16 বছরের স্বৈরশাসনের ইতিহাসও সেখানেই থাকবে ব্ল্যাক চ্যাপ্টার হয়ে। সেভাবে প্রতিটি ঘটনা যেভাবে থাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসও এভাবে আমার মনে হয় না যতই চেষ্টা করা হোক সেটাকে মুছে দেওয়া যেতে পারে। এটা সমসাময়িক একটা প্রতিক্রিয়া হতে পারে মানুষের। আমরা ভীষণ আবেগপ্রবণ জাতি, ভীষণভাবে আমরা সিচুয়েশনের উপর স্পন্টেনিয়াস রেসপন্ড করি। এই সময় হয়তো এই মুহূর্তে আজকে যেভাবে হয়তো সাধারণ মানুষ কিংবা আমি বলবো লোকজনের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে, একেবারে সকলে নয়, সেখানের মধ্যেও ব্যাপার আছে। এবং আমি এই মুহূর্তে আমি খুব নিউট্রাল ভাবে ব্যাপারটাকে চিন্তা করবার চেষ্টা করছি, এবং আমি নিউট্রাল ভাবে বলছি কারণ আমরা প্রবাসে আছি, আমরা দেশের মাটিতে এই মুহূর্তে কি হচ্ছে সেটাকে সরজমিনে দেখছি না। কিন্তু আমাদের কাছে যে ইতিহাস, যে গত 15 বছর 16 বছর আমরা দেশকে যেভাবে দেখেছি, তার আগে কিভাবে দেখেছি, আমার বড় হওয়ার সময় থেকে আমি দীর্ঘ সময় বাইরে থেকে আমাদের দেশকে যেভাবে দেখছি, সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলবার চেষ্টা যতই হোক না কেন, আপনি একটা মিউজিয়াম পুড়িয়ে দিতে পারেন, অনেক শিল্প সাহিত্যকে ধ্বংস করতে পারেন, কিন্তু সেটা আবার ফিরে আসে কোনো না কোনো ভাবে, এবং নিশ্চয়ই ভালো দিক খারাপ দিক দুটোই থাকবে। নিশ্চয়ই। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্নের উত্তর জেনে বিরতিতে যাব, ফিরে এসে ওই বিচারের বিষয়টা শুনবো। সেটি হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং দীর্ঘ সময় ধরে এই রাজনীতি করেছেন, তারা একটা অনুকূল পরিবেশ পেয়ে আবারও সেই মুক্তিযুদ্ধ বিরোধী বা বঙ্গবন্ধুর যে অবদান ইতিহাস, সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন কি? আমি মনে করি বাঙালি হিসাবে আপনি আমাদের যদি ইতিহাস দেখেন, আমরা কেন 71-এ লড়েছি, কেন 52-তে লড়েছি, বাঙালি জাতির মধ্যে যেই জাতীয়তাবোধ, আমাদের যে সাহিত্য শিল্প সংস্কৃতি, এবং আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। তো এবং সেই জায়গাতে আমি বলবো, আপনি যেটা ইঙ্গিত করছেন কিংবা যে বলছেন যে আমাদের এই ঐতিহ্যকে সরিয়ে দেবার জন্য অনেক শক্তি অনেকভাবে অনেক সময় চেষ্টা করেছে, কিন্তু বাঙালি ভীষণ রেজিলিয়েন্ট জাতি, এবং আমরা যখনই এই লেভেলে আঘাতটা এসে যায় তখন কিন্তু ঘুরে দাঁড়ায়, এবং সেখানে কিন্তু সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যায়। এই মুহূর্তের ঘটনাগুলো যেটা আমরা খুব, আমার মনে হয় এখনো সময় আসেনি এটাকে একটা ফ্যাব্রিকেট করতে পারছি, একটা দেখতে হবে আমাদের চলছে, আমরা দেখব যে কি হয়। কিন্তু আমরা আশা করব যে আমাদের জাতি যেভাবে আগে রুখে দাঁড়িয়েছে একইভাবে, হ্যাঁ, তারা যে প্রতিবাদ করছে, যেটা অন্যায় হয়েছে, বাঙালি যেমন অন্যায়ের প্রতিবাদ যুগ যুগ ধরে করেছে সেটাই করবে, কিন্তু সেই সাথে নিজের স্বকীয়তা কখনো বিসর্জন দেবে না। নিশ্চয়ই। একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনা চালাবো, আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে নিশ্চয়ই ফিরে এসে পাবো। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আশাদান, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিলে পরে আমি ডক্টর নকিবুর রহমানের কাছে ফিরে যাব। বিচারের যে বিষয়টা, যে উদ্যোগটা, এবং সাথে একটু যুক্ত করে দিই যে এই সময়ের যেসব হত্যাযজ্ঞ হয়েছে তার ব্যাপারে আপনার জাতিসংঘের একটা উদ্যোগের কথা আমরা জেনেছি প্রধান উপদেষ্টার দপ্তরের মাধ্যমে, এবং এই দাবি অনেকে করছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো বা আওয়ামী বিরোধী যারা আছেন, যারা এই সরকারের পতন ঘটিয়েছেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়েছেন, তাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে, এবং ডক্টর আসিফ নজরুল বলেছেন জাতিসংঘের সহযোগিতার কথা। মানে বাংলাদেশ সরকার এখন তো একটা নিরপেক্ষ সরকার আছে, দলীয় না, এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা সব কিছু স্বাভাবিক হবে আমরা আশা করছি। সেক্ষেত্রে বাংলাদেশের কি এই সাধ্য নাই এই বিচারটা করা? জাতিসংঘের সহায়তা লাগবে কেন?
না, এটা জাতিসংঘের সহায়তার ব্যাপার নয়। জাতিসংঘ যে এটাতে ইন্টারভিন করবে এটাই খুব স্বাভাবিক, কারণ এটা আপনি মানবাধিকার আইনের মাঝখানে নিয়ে যাচ্ছেন, এবং যে কোনো দেশেই যখন এই ধরনের ঘটনা ঘটে জাতিসংঘ সেখানে ইনভলভ হয়। আমাদের দেশের আমরা নিউট্রালিটি নিয়ে কোয়েশ্চেন করছি না, কিন্তু এটাতে অবশ্যই জাতিসংঘের এই ভূমিকা এক্সপেক্টেড এবং হওয়াই উচিত আমি মনে করি। আর আপনি যেটা বলছিলেন যে দেশের বিরোধী পক্ষ নন আওয়ামী লীগের থেকে এই আবদার করা হচ্ছে, কিন্তু এই আন্দোলনটি আমি তার বারবার বলছি যে এটা কিন্তু সাধারণ মানুষ করেছে। সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে আপনি যখন সব মানুষের, যেটা মানুষ অতিষ্ঠ হয়ে একটা যখন অন্যায় হতে থাকে রিপিটেডলি, তখন তার মধ্যে প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদে আপনি দেখেছেন যে বহু শিল্প সাংস্কৃতিক কর্মী যারা আওয়ামী রাজনীতি কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা বহু মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, এবং সাধারণ মানুষের মধ্যে বহুজন দেখবেন, আমি অনেককেই জানি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, তারাই সেখানে গেছেন, করেছেন। তো প্রতিবাদটি এবং এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুধু দলীয়করণ না করে এটা সাধারণ মানুষের চাপ, যে কত অন্যায় হয়েছে সেটার অবশ্যই বিচারক, এবং এটা একটা এক্সাম্পল সেট করা উচিত। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন কিংবা ক্ষমতা পরিচালনা করবেন তাদের জন্য আমরা ইতিহাস থেকে শিখি না, বারবার ভুল হয়, বারবার ভুল করছি আমরা। তো এবার যাতে একটা শিক্ষণীয় পদক্ষেপ হয় যে কোনো দেশেই কোনো দল অন্যায়ের ঊর্ধ্বে নয়, প্রতিবাদ মানুষ করতে পারে, এবং সময় যখন দেওয়ালে পিঠ থেকে যাবে সকলকেই করবে সেটা, এবং সেটা একটি দলকে নয়, সকলকেই অন্যায়ের প্রতিবাদ হবে। এটা বুঝে নিয়ে আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সেইভাবেই রাষ্ট্র পরিচালনার পদক্ষেপ নিতে হবে। নিশ্চয়ই এই যে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, নির্যাতন, আরও যত রকমের অন্যায় আছে, মানে কোনো একটি সরকার, মানে একটি দলের সরকার, যদিও 3 মেয়াদে ছিল, 4র্থ মেয়াদ শুরু করেছিল, বাংলাদেশের ইতিহাসে আমরা সব সরকারের সমালোচনা করতে পারি, সবারই সাফল্য ব্যর্থতা আছে, কিন্তু এই বিগত সরকারটি যত রকমের অন্যায় করেছে, রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে, জোর করে ক্ষমতা থেকে, ভারতের মদদের সহযোগিতায়, বাংলাদেশের সব স্বার্থ বিসর্জন দিয়ে এত বড় অন্যায়, এত বেশি অন্যায় বোধহয় বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করে নাই, যার কারণে তাদের বিচারের দাবি সবার। এখন যারা এই সরকারের ছিলেন, এই সরকারি দলে ছিলেন, তাদের যারা সুবিধাভোগী এবং সমর্থক, তারা ছাড়া বাংলাদেশের সবাই এটা চায়। ডক্টর নাকুয়ুর রহমান, এই বিচার যেটি আমি বলছি সবাই চায়, এটি দেশি বিদেশি নানান পর্যায়ে হয়তো হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তার তো অনেক অনেক কাজ আছে। ফলে শুধু বিচারের কথাই যদি বলি, দীর্ঘ সময়ের ব্যাপার এবং অনেক বড় একটি কাজ। আরও যেসব কাজের কথা বললাম এই অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, সেই জায়গায় এর আপনার অগ্রাধিকার, গুরুত্ব এবং সামর্থ্য যদি বলি, বাস্তবতা কতটা দেখছেন, কতটা আশাবাদী? না, অবশ্যই যে কোনো অন্যায়ের বিচার যদি না হয় তাহলে পরে ভবিষ্যতে, আশাপা যেটা বললেন আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, যে ভবিষ্যতে আবার যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এই অন্যায়গুলা আবার করার চেষ্টা করবে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয়। এজন্য নোবডি শুড গেট ইম্পিউনিটি, এভরি অ্যাকশন নিডস টু বি অ্যাকাউন্টেড ফর। তবে যেই কথাটা এসছে যে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার করা, এটার আমি একেবারে ঘোরতর বিরোধী। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল ৭৩-এর যুদ্ধাপরাধ আইনের অধীনে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল, এবং বিশ্বের সমস্ত আইন বিষয়ক এবং মানবাধিকার সংস্থা এই বিচার ব্যবস্থার সমালোচনা করেছিলেন মোটা দাগে 4টা কারণে। একটা হলো যে এই 1973 সালের এই আইনটি করা হয়েছিল সামরিক ব্যক্তিদের সামরিক আইনের আওতায় বিচার করার জন্য, যার কারণে যাদেরকে অভিযুক্ত করা হয় তাদের সমস্ত কনস্টিটিউশনাল রাইট সাসপেন্ড করা হয়। কোনো সিভিলিয়ানের কনস্টিটিউশনাল রাইট সাসপেন্ড করার এখতিয়ার সরকারের নাই। এটা হলো এই আইসিটির ট্রাইব্যুনালের একটা বড় ফ্ল। দ্বিতীয় হলো যে এই ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান এভিডেন্স অ্যাক্টকে স্থগিত করা হয়। বাংলাদেশের এভিডেন্স ফৌজদারি আইনের এভিডেন্স অ্যাক্ট খুবই শক্তিশালী, যেটা আমরা ব্রিটিশ ল থেকে ইনহেরিট করেছি। সেখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদেরকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
প্রসিডিংসটা দেখেন, এখানে কিন্তু এভিডেন্স লটাকে সাসপেন্ড করা হয়। অর্থাৎ আপনার কাউকে অভিযুক্ত করতে সাক্ষ্য প্রমাণের দরকার হয় না। আপনি মুখের কথা কিংবা পত্রিকার রিপোর্টকে এভিডেন্স হিসেবে দেখতে পারেন, যেটা প্রচন্ড অন্যায়। তৃতীয় হলো যে এখানে অপরাধকে কোনো স্পেসিফিক ডেফিনেশন দেওয়া হয়নি, যার কারণে বিচারক যারা ছিলেন দলীয় বিচারক এবং তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন করতেন, তারা সরকারের ইচ্ছা মতো সাজা দিয়েছেন। এবং চতুর্থ সমস্যা হলো এই ট্রাইব্যুনালের, যেটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে, সেটা হলো এখানে ইন্টারলকেটরি অ্যাপিলের কোনো সিস্টেম নাই। যে কোনো সাক্ষীকে যদি বাদ দিয়ে দেয় বিচারক, তাহলে পরে এটার বিরুদ্ধে আপনার অ্যাপিল করার কোনো জায়গা নেই। সুতরাং এরকম একটা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল, যেটাকে আওয়ামী লীগ সরকার ইউজ করেছে তার প্রতিপক্ষকে দমনের জন্য, দমনের হাতিয়ার হিসাবে, সেই একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনালে বিচার করার কোনো প্রয়োজন নেই। বরং এই বিগত 16 বছরে যারা বিভিন্ন রকম অপরাধ করেছেন তাদেরকে এক্সিস্টিং আইনের আওতায় ফৌজদারি আইনেই তাদের বিচার সম্ভব। শুধুমাত্র তাদের বিচারটাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে, দ্রুত করতে হবে, যাতে করে একটা স্বল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিচার কার্যক্রম শুরু করা যায়। মানে প্রচলিত আদালতে, প্রচলিত আইনে একটি দুটি হত্যাকাণ্ড, কিন্তু এই জিনিসটা হলো যে হত্যাকাণ্ড এবং যেগুলোকে মানবাধিকার, যেগুলো মানবতা বিরোধী অপরাধ বলা হচ্ছে, সেগুলো কি হাজার হাজার। আপনাকে শেখ হাসিনাকে শুধু যদি আমরা আয়নাঘরের যে কার্যক্রম, আমি সেটাই বলছি, সাধারণ হত্যাকাণ্ড আর রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ বা আপনার গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো এরকম বড় বড় অপরাধ এই প্রচলিত আদালতে বিচার করা কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ সাক্ষ্য প্রমাণ এখনো বিদ্যমান। সুতরাং আপনার কোনো ফরমায়েশি আদালতে এই বিচারের কোনো দরকার নেই, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। সুতরাং এখানে এই বিচারটা হতে হবে সুষ্ঠু। সেটি তো প্রচলিত আদালতেও আমরা দেখেছি কিরকম বিচার হয়েছে, কিভাবে সাজা দেওয়া হয়েছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এমন ভাবে বিচার করতে হবে যেখানে যাদের বিচার করা হচ্ছে তারা সুবিচার পায়, তাদের প্রতিও যেন অন্যায় করা না হয়। কোনো বিশেষ আদালত আপনি দরকার মনে করছেন? বিশেষ আদালতের কোনো প্রয়োজন নেই, বরং বর্তমান যে প্রচলিত আদালত রয়েছে সেখানে এটার বিচার করা সম্ভব। কিন্তু শেখ হাসিনা যদি দেশে না ফেরেন, তিনি যদি ভারতে থেকে যান, তখন আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন। সুতরাং বাংলাদেশ একটা পক্ষ হয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। এবং আইসিসিতে প্রচুর মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ দায়ের করছে। কিন্তু আইসিসির একটা থ্রেশহোল্ড হলো যে যদি ডোমেস্টিক কোর্টে যদি বিচার করা না যায়, না সম্ভব হয়, বিচারের সম্মুখীন না করা যায়, যেটার একটা সম্ভাবনা রয়েছে যে শেখ হাসিনা যদি এবং তার সরকারের যারা দাগী আসামি তারা যদি পালিয়ে, যেমন বেনজির অলরেডি পালিয়ে গিয়েছেন, তিনি অসংখ্য হাজার হাজার হত্যাকাণ্ডের সাথে বেনজির জড়িত, জেনারেল আজিজ জড়িত, তারা দেশে নেই, অনেকেই, শেখ হাসিনা দেশে নেই। সো তাদেরকে দেশে আইনের আওতায় আনাটা কঠিন। সুতরাং এই ক্ষেত্রে আইন বিষয়ক উপদেষ্টা যদি আন্তর্জাতিক আদালতে আইসিসিতে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন, একটা রাষ্ট্র যদি এটার অন্তর্ভুক্ত হয়, তখন এই মামলাগুলা স্পেশাল অ্যাটেনশন পায়। যেভাবে আমরা দেখেছি যে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে একটা পক্ষ হিসাবে গাম্বিয়া যখন অন্তর্ভুক্ত হলেন আইসিসিতে, তখন এটা নথিভুক্ত হলো এবং এই ব্যাপারে শুনানি হয়েছে। মানে সেসব ব্যক্তি, শীর্ষ পর্যায়ের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, সাবেক সেনাপ্রধান, এই মানুষগুলোর যে অপরাধ এবং অপরাধের যে ধরন, এবং তারা যেহেতু দেশের বাইরে পলাতক আছেন, তাদের জন্যই আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা আপনি বলছেন। সেটাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার অফিস থেকে জানানো হয়েছে, তার প্রেস উইং থেকে, যে জাতিসংঘ শিগগিরই এই ব্যাপারে তদন্ত শুরু করবে। সেটি আমাদের একটি আশার জায়গা। আমি একটু ফিরে আসতে চাই আয়েশা দান আপনার কাছে। জাতীয় শোক দিবস, যেটি বিগত সরকার ঘোষণা করেছিল এবং ছুটিও ঘোষণা করেছিল, এই সরকার, অন্তর্বর্তী সরকার, ছুটি বাতিল করেছে, জাতীয় শোক দিবস বাতিল করে নাই। সেক্ষেত্রে জাতীয় শোক যদি কেউ পালন করতে যায়, সেখানে যদি কেউ বাধা দেয় বা হামলা করে, তাহলে বিগত সরকারকে যেই কারণে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ঘৃণা ভরে, এখনও ঘৃণা করছে, যে তারা অন্যের অধিকার, অন্যের মত,
অন্যের স্বাধীন কর্মকাণ্ড করতে দেয় নাই, দমন করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, সব কিছু। তো একই কাজ যদি আবার এখন যারা বিজয়ী তারা করতে থাকে, সেটা কি তাহলে আপনার মানে বৈষম্যমূলক হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি একটু আগে কিন্তু এই কথাটি উত্তর দিয়েছি, এবং আপনার প্রশ্নের আগেই, যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা থেকে যদি আমরা না শিখি, এবং আমাদের আজকের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তো আমরা যদি আবার অন্য কারো ব্যক্তি স্বাধীনতায় কিংবা মতামতে বাধা দিতে যাই, সেটাও কিন্তু অন্যায়। তো আমরা ওই অন্যায়টাকে আবার যাতে রিপিট না করি, একই ঘটনা যাতে আমরা পুনরাবৃত্তি না করি, সেটাই আমাদের শিখতে হবে। এবং আমাদেরকে সহনশীলতা শিখতে হবে জাতি হিসাবে, যে সকলেরই ফ্রিডম অফ স্পিচ আছে, সকলের স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করবার ক্ষমতা আছে, যেটা বিগত সরকারে হয়নি বলেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের দেশ এই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে স্বাধীনতার এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে আজকে আমাদের এই দিন দেখবার কথা নয়। তো সেটা নিশ্চয়ই আমাদের সরকারের ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারের জন্য হয়েছে। তো সেই জিনিসটা যদি আমরা না শিখি, এখন যেমন আমরা বলছি এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা আমাদের আগামী প্রজন্ম, তারাই আমাদের নেতৃত্ব দেবে। তাদেরকে যদি আমরা সহনশীলতা না শেখাতে পারি, এবং যারা তাদেরকে গাইড করছে, আমরা যারা কথা বলছি, আমাদের সকলকে সেটা সংবেদনার সাথে কথা বলতে হবে যে আমরা কি চাই, কিভাবে আমরা আগামী প্রজন্মকে আমাদের রাজনীতির হাল ধরতে দিতে চাই, আমাদের দেশের হাল ধরতে দিতে চাই। আমরা যদি প্রতিহিংসার বদলে প্রতিহিংসাই চাই, আমরা যদি মারের বদলে মারই চাই, তাহলে তো আমরা ঘুরে ফিরে একই সার্কেলেই ঘুরতে থাকবো, আমরা এর থেকে আর বেরোতে পারবো না। পয়েন্ট ফিঙ্গার করে আমাদের কখনোই, আমরা আলটিমেট যে বাংলাদেশ দেখতে চাই, যে সুন্দর ভবিষ্যৎ, যেটা একেবারে আমরা অপরাধ মুক্ত ন্যায় একটা দেশ দেখতে চাই, ডেমোক্রেটিক কান্ট্রি দেখতে চাই, যেখানে আমাদের শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু ফ্লারিশ করবে, সেরকম একটা দেশ আমরা কখনোই পাবো না। তো এটা আমাদেরকে ভীষণভাবে মনে রাখতে হবে। এই জন্যই বললাম যে জাতীয় শোক দিবস রেখেছেন, এবং ছুটির ব্যাপারটা এর আগেও এরকম পরিবর্তন হয়েছে, এবং এটাই খুব স্বাভাবিক। এটাকে স্বাভাবিকভাবেই আমার মনে হয় মেনে নেওয়া উচিত। কিন্তু জাতীয় শোক দিবস হিসেবে যদি কেউ তার ওপিনিয়ন এক্সপ্রেস করে, কোনো জনগোষ্ঠী করতে চায়, সেখানে অন্যের বাধা দেবার প্রয়োজন নেই। আপনি করতে চান না, করবেন না, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ, আপনার ব্যক্তিগত মতামত, এবং সেভাবেই আমার মনে হয় থাকা উচিত। যদি আমরা এখনো সেটা থেকে বেরোতে না পারি এই দীর্ঘ সময়ের পর, এত রক্তক্ষয়ের পর, তাহলে আমরা কখনোই এটা শিখবো না। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, একটু আমেরিকার নির্বাচন এবং প্রচার অভিযান নিয়ে কথা বলতে চাই। ডক্টর রাকিবুর রহমান, কামালা হ্যারিস তো মানে ধাই করে এগিয়ে যাচ্ছেন, এবং সব দিক থেকে তার জনমত জরিপ, জনসমর্থন, তার বক্তৃতা, এবং নিশ্চয়ই তার ভাষণের মধ্যে যে কথাগুলো আমরা শুনছি খুবই উৎসাহব্যঞ্জক এবং মানুষকে আকৃষ্ট করছে। অন্যদিকে ট্রাম্প মনে হচ্ছে আস্তে আস্তে মানে ম্রিয়মান হয়ে যাচ্ছেন, যদিও তিনি কথার জাদুকর। এই যে পরিবর্তনটা আমরা দেখছি, এটা কি বাইডেনের জায়গায় হ্যারিস আসার কারণে? বাইডেন থাকলে পরে কি ট্রাম্প অনেক বেশি উজ্জীবিত থাকতেন, বা এই প্রার্থী পরিবর্তনের সুফলটা কি ডেমোক্রেটরা পাচ্ছে? অবশ্যই প্রার্থী পরিবর্তনের সুফল ডেমোক্রেটরা পাচ্ছে। এজন্যই যারা আমেরিকাকে ভালোবাসেন তারা বাধ্য করেছেন জো বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। কারণ আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জঘন্য ক্যান্ডিডেট আমি দেখিনি কোনোভাবেই। ইভেন আমরা যদি সেই একেবারে ফিরে যাই, যে এক্সট্রিম রেটরিক, রেস রেটরিক যেই ইলেকশনগুলোতে থ্রো করা হয়েছিল, সেই নির্বাচনগুলোতেও আমরা কিন্তু দেখেছি যে তারাও কিছুটা গার্ডেড থাকতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেই কথাবার্তা, একেবারেই সেই ফ্যাসিবাদের হাতছানি তার কথাবার্তার মধ্যে, সেখানে তিনি জনপ্রিয়তা জরিপে এগিয়েছিলেন শুধুমাত্র একটাই কারণে, যে জনগণ জো বাইডেনের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত ছিল, স্পেশালি জেন জি। এবং এটার একটা বড় কারণ ছিল যে যেভাবে জো বাইডেন মধ্যপ্রাচ্য নীতি অবলম্বন করেছেন, এবং হাজার হাজার নিষ্পাপ প্যালেস্টিনিয়ান শিশু থেকে শুরু করে জনগণকে হত্যায় সরাসরি ইসরায়েলকে মদদ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। সো এই ক্ষোভ থেকে শুধুমাত্র মুসলিম না, বরং যারা একটু দুনিয়ার খবর রাখে, এবং স্পেশালি ছাত্ররা, জেন জি, তাদের যেই এনক্যাম্পমেন্ট, কলেজ ক্যাম্পাসগুলোতে তাদের যেই বিক্ষোভ, এই সব কিছুর রেজাল্ট কিন্তু আমরা দেখেছি
যে যার কারণেই জো বাইডেন একটা খুব কঠিন অবস্থায় ছিল, যে এটা এই কারণে না যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে বেটার ক্যান্ডিডেট, এই কারণ হলো যে জো বাইডেনের উপরে জনগণ ক্ষিপ্ত ছিল। কিন্তু সেই নীতির তো পরিবর্তন হয় নাই। নীতির পরিবর্তন না হলেও আমরা যদি দেখি যে কামালা হ্যারিস কিন্তু সিজফায়ারের দাবি করেছেন পরিষ্কারভাবে, এবং তিনি খুব কঠিন ভাষায় নেতানিয়াহুকে কথা বলেছেন, যেটা আমরা কিন্তু জো বাইডেনের কাছ থেকে দেখিনি। এবং এই জায়গাগুলোতে ডেফিনেটলি রিয়ালিটি হলো যে বিটুইন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প, হয়তো ডোনাল্ড ট্রাম্প আসলে প্যালেস্টাইন নীতি আরো কঠোর হবে, এবং প্রাইভেটলি ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেছেন যেগুলো তিনি পাবলিকলি বলেননি, যেগুলো আরো ভীতিকর। কিন্তু তারপরও এত হাজার হাজার শিশু হত্যার যে দায়, এটা থেকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করা না, কিন্তু জো বাইডেন কমপ্লেসেড থাকার কারণে জো বাইডেনের প্রতি একটা বিশাল জনগোষ্ঠী ক্ষিপ্ত ছিল, যেটার এবং আমরা আরো দেখেছি যে জশ শেপিরো, যিনি ছাত্র জীবনে আইডিএফ এর ইসরায়েল ডিফেন্স ফোর্সের ভলান্টিয়ার করেছেন, তাকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট করার একটা মানে প্রচারণা চলছিল, এবং জশ শেপিরোকে ড্রপ করাও কিন্তু এই গোষ্ঠীকে উজ্জীবিত করেছে। এবং ট্রাম্প খেলেছেন যে ইহুদি হওয়ার কারণে তাকে বাদ দিয়েছে। অবশ্যই জিউস হওয়ার কারণে না, বার্নি স্যান্ডার্স ইজ প্রবাবলি মোস্ট পপুলার এবং মুসলিম, সুতরাং এটা কোনো বিষয় না। তার ইসরায়েলের প্রতি যে আনুগত্য, সেটার কারণেই তাকে, এবং সরাসরি তিনি আইডিএফ এ ভলান্টিয়ার করেছেন, এবং এই জেনোসাইডের প্রতি তার যে একাগ্র সমর্থন, এটার কারণে জশ শাপিরোর বিরোধিতা করা হয়েছিল। এবং ওয়ালস ইজ এ পারফেক্ট পিক, এবং ওয়ালসের কারণে মিড ওয়েস্টে, যেটা রাস্ট বেল্ট বলা হয়, সেখানে ডেমোক্রেটরা একটা বড় অ্যাডভান্টেজ পাবে। জি, আশা দাওয়ান, আপনাকে দিয়ে শেষ করব। ডোনাল্ড ট্রাম্পের যে নেতিবাচক প্রচারণা আমরা কিছুদিন আগেও দেখেছি, বিপরীতে আমরা কামালা হ্যারিসের খুবই ইতিবাচক বক্তব্য শুনছি। এই ইতিবাচকতার কোনো প্রভাব কি ট্রাম্পের উপরে পড়ছে? কারণ ট্রাম্পের এখনকার কথাগুলো কিন্তু একটু আলাদা আগের চেয়ে। হ্যাঁ, এটা তো প্রভাব তো একটু পড়ছেই। প্রথম কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তৈরি ছিলেন না যে তার অপোনেন্টে জো বাইডেন ছাড়া অন্য কাউকে দেখবেন, এবং খুব কয়েকদিন আগে, 2 দিন আগেই বোধহয় তার একটা ইন্টারভিউতে সে আবার বলেছে যে এগুলো সব কনস্পিরেসি হচ্ছে, যখন কনভেনশন হবে তখন জো বাইডেন এসে বলবে যে আই এম দ্য ক্যান্ডিডেট এগেন। তো এই যে হ্যালুসিনেশন, যে তার মধ্যে, তার পুরো ক্যাম্পেইনই কিন্তু শেকেন, কারণ তারা জো বাইডেনের বিরুদ্ধে যেভাবে প্রচারণার জন্য যেসব পয়েন্টগুলো তৈরি করেছিলেন, সেগুলো কোনোটা এখন কাজে লাগছে না। আর যেটা প্রচারের দুটো মেজর ডিফারেন্স হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যখন থেকে কমলা হ্যারিস ক্যান্ডিডেট হয়েছে, তাকে নিয়ে যেসব কথাবার্তা, নেগেটিভ কথা বলছেন, তার রেস নিয়ে, তার এথনিসিটি নিয়ে, তার অ্যাজ এ ফিমেল, এগুলো কিন্তু জেনজিরা কোনোভাবেই টলারেট করে না, এবং মহিলা ভোটাররা। তো সেটা একটা বিরাট ফ্যাক্টর ইলেকশনের জন্য, এবং সেটাই একটা, আপনি দেখবেন যে যেদিন কমলা হ্যারিস ক্যান্ডিডেট হয়েছে, তার পরের দিনই অলমোস্ট 250,000 হোয়াইট উইমেন জুম কলে এসে তারা কনফারেন্স করেছে, ফান্ডরেজ করেছে। তো এই যে ইন্সপায়ারিং ব্যাপারটা এবং একটা পজিটিভ ভাইব দেওয়া, আর সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে টিম ওয়ালস এবং কামালা হ্যারিস প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন, তারা খুব 2 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত, খুবই ব্রিফলি ট্রাম্পের ব্যাপারে একটুখানি বলে কিন্তু তারা পলিসিতে যাচ্ছেন, যেগুলো এখনকার প্রেসিং ইস্যু, যেটা আমাদের নতুন প্রজন্ম শুনতে চায়, সাধারণ মানুষ জানতে চায়, সেগুলোতে কথা বলছেন। অ্যান্ড দেয়ার ফ্যাব্রিকেটিং, পেইন্টিং এ পজিটিভ আমেরিকা, যেটা এই মুহূর্তে ভীষণ দরকার মানুষের মনোবলের জন্য। তো এই এনার্জিটাই নতুন প্রজন্ম এবং সকলকে এনার্জাইজ করছে, আর যেটার জন্যই ট্রাম্প ক্যাম্পেইন কিন্তু পুরো উল্টো পথে হাঁটতে শুরু করেছে, এবং র্যালি নিয়ে যেসব কথাবার্তা বলছে, এগুলো কোনোটাই মানুষ বিশ্বাস করছে না, বোকা নয়। এবং তার যেটা বেস আছে, সে বারবার তাদেরকেই টার্গেট করে কথা বলছে, তাদেরকে এনার্জাইজ করার জন্য এই ধরনের ন্যাস্টি কথাবার্তা বলছে, কিন্তু এটা সাধারণ মানুষ, রুচিসম্মত মানুষের কাছে অ্যাকসেপ্টেবল না। এবং তিনি অ্যাবর্শন ল নিয়ে যেটা খুব রিসেন্টলি আরেকটা কমেন্ট করেছে, যেটা একেবারেই অফেন্সিভ, এবং মেয়েদের কাছে, নারী সমাজের কাছে এটা একদমই অ্যাকসেপ্টেবল না, আর নারীদের কাছে নয়, এবং নতুন প্রজন্ম, ইয়াং যারা আছে। এবার ইলেকশনে একটা নতুন দিক দেখা যাচ্ছে, যে যারা জেনজি, তারা কিন্তু প্রচুর পডকাস্ট করছে, প্রচুর পলিটিক্যাল অ্যানালাইজ করছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ডিফারেন্স, এবং এই মোমেন্টামটা যদি তারা রেখে দিতে পারেন, এই
পথেই চলতে থাকেন। এন্ড টিম ওয়ালশ ইজ এ ভেরি গুড কম্বিনেশন সাধারণ মানুষের কাছে পৌঁছবার জন্য। সেদিক থেকে ডেমোক্র্যাটদের জন্য এটা খুবই আশার ব্যাপার। জি, আশার ব্যাপার। অনেক ধন্যবাদ আয়শা দেওয়ান এবং ডক্টর নাকিবুর রহমান আমাদেরকে মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।